ক্লাস 6 তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার ভূগোলের ভূগোল বিষয়ের আমরা 5 নম্বর স্কুলের শর্ট প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। 5 নম্বর স্কুল ছিল বীরভূম জেলা স্কুল। ওকে, এখন আমরা 5 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। আমি আগেই বলেছি যারা কিন্তু হোমওয়ার্ক যেগুলো আমি দিই, যেগুলো আমি হোমওয়ার্ক স্পেশালি এখানে দিয়ে থাকি ভিডিওর মধ্যে, হোমওয়ার্কগুলো কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাতে 90 93 15 34 24 এই নাম্বারে তোমরা কিন্তু হোমওয়ার্কটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, যারা অনলাইন টিউশন পড়তে চাও, অনলাইনে টিউশন পড়তে চাও, তারাও কিন্তু এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি লিখে দিচ্ছি এখানে অনলাইন টিউশন বলে, অনলাইন টিউশন। ওকে, আর অফলাইনে যারা পড়তে চাও তারাও কিন্তু আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আচ্ছা, এবারে চলে আসি সরাসরি উত্তরে। 5-এর দাগের 1-এর যে প্রশ্নটা ছিল যে দাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, দেখতে পাচ্ছি দাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দাগিমা রেখার বৈশিষ্ট্য দেখো, প্রথমে হচ্ছে 1 নম্বর দিয়েছি প্রতিটি দাগিমা রেখা অর্ধবৃত্ত, প্রতিটি দাগিমা রেখা অর্ধবৃত্ত। বি দেখো সমস্ত দাগিমা রেখার দৈর্ঘ্য ও পরিধি সমান। সি দেখো প্রতিটি দাগিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে থাকে। ওকে, তাহলে দাগিমা রেখা দুটো বলেছিল, আমি 3টে বৈশিষ্ট্য দিলাম। এবার চলে আসো 5-এর 2-এর যে প্রশ্নটা ছিল শব্দদূষণের কয়েকটি উৎস লেখো। দেখো শব্দদূষণের কয়েকটি উৎসের মধ্যে দেখো কী আছে। আমার প্রথম হচ্ছে যানবাহনের এয়ার হর্ন, অর্থাৎ এই যে গাড়ি ঘোড়া চলছে, ট্রেন, ট্রাম, বাস, লরি, মোটর সাইকেল, প্রাইভেট কার, এগুলো চলছে, তার যে এয়ার হর্ন হর্ন বাজাচ্ছে, এগুলো কিন্তু শব্দদূষণ একটা উৎস। 2 নম্বর হচ্ছে মাইক ও বক্স এর শব্দ। তাহলে মাইক থেকে যে শব্দ বেরোবে, আওয়াজ বেরোয়, ঠিক আছে, এটা কিন্তু শব্দদূষণ হয়। কলকারখানার মেশিনের শব্দ, সেখান থেকেও কিন্তু শব্দদূষণের উৎস হতে পারে। জেট বিমানের শব্দ, এটাও কিন্তু শব্দদূষণের উৎস। বিভিন্ন উৎসবে পটকা এবং বাজি ফাটানো ইত্যাদি শব্দ, বোমা বা ডিনামাইট ফাটানোর শব্দ, এগুলো হচ্ছে শব্দদূষণের একটি উৎস। এবার চলে আসো 5-এর 3 যে প্রশ্ন দেখতে পাচ্ছি দিয়েছে আদিবাসী বলতে কী বোঝো, আদিবাসী কাকে বলে। উত্তর দেখো যে সমস্ত সামাজিক মানব গোষ্ঠী প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে, ঠিক আছে, এবং প্রকৃতি নির্ভরশীল জীবনযাপন সম্পন্ন করে, তাদের আমরা আদিবাসী বলবো। যেমন ভিল হচ্ছে একটা আদিবাসী, যেমন গারো একটা আদিবাসী গোষ্ঠী। ওকে, একে আমরা আদিবাসী বলবো। এবার চলে আসো নেক্সট যে প্রশ্নটা 5-এর 4-এর যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে উষা ও গোধূলি কাকে বলে। উষা কাকে বলে আর গোধূলি কাকে বলে। দেখো উষা কি, উষা হচ্ছে রাতের অন্ধকার কেটে বা কাটতে শুরু করলে এবং সূর্য ওঠার আগের মুহূর্তে আকাশ যে ম্লান আলো ছড়িয়ে পড়ে তাকে আমরা উষা বলবো। এর বৈশিষ্ট্য কি, উষাটা মেনলি সূর্যোদয়ের আগের আলোটাকে আমরা উষা বলবো। ওকে, এবার চলে আসো গোধূলি দেখো কি, গোধূলি হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর বা অস্ত যাওয়ার সময় যখন আকাশ হালকা লালচে কমলা আভা ছড়িয়ে পড়ে, লালচে বা কমলা একটা আভা ছড়িয়ে পড়ে, লাল রঙের আভাটা আমরা গ্রামের দিকে বেশি লক্ষ্য করতে পারি আমরা, তখন সেই সময়কে আমরা গোধূলি বলব। বৈশিষ্ট্য কি এটার, বৈশিষ্ট্য দেখো সূর্যাস্তের পরের আলো, সন্ধ্যে নামার আগের মুহূর্ত। ওকে, এবার 5-এর দাগের 5-এর যে প্রশ্নটা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আমরা ইংলিশে বলি গ্লোবাল ওয়ার্মিং। এবার এই যে বিশ্ব উষ্ণায়ন কি, দেখো বিশ্ব উষ্ণায়ন হলো মানব সৃষ্ট গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন, CFC ক্লোরোফ্লোরোকার্বন বৃদ্ধির কারণে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া। তাহলে বিশ্ব মানে কি পৃথিবী, আর উষ্ণায়ন মানে কি, উষ্ণায়ন মানে গরম হয়ে যাওয়া, উষ্ণতা পাচ্ছে, গরম হচ্ছে। ওকে, তার মানে পৃথিবী যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমরা এটাকে বলবো বিশ্ব উষ্ণায়ন। এবার এটা কেন হচ্ছে, দেখো আমাদের যে মানব সৃষ্টি যে সমস্ত গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন মিথেন, যেমন ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু ওকে বিশ্ব উষ্ণায়নটা ক্রমবর্ধমান বাড়ছে। এবার দেখো কীভাবে বাড়ছে, দেখো এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে, যার ফলে সূর্যের বিকিরিত তাপ শক্তি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে পুরোপুরি বিকিরিত হতে পারে না, এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, যা কিন্তু বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। ওকে, এবার চলে আসো নেক্সট যে প্রশ্ন দেখো 6-এর 1 দেখো সূর্যের আপাত দৈনিক, এটা 6-এর 1 হচ্ছে 6, আমি লিখে দিচ্ছি এখানটা 6.1,
6.1 কিন্তু এটা। ওকে, তাহলে এটা কি সূর্যের আপাত দৈনিক গতি টিকা লিখতে বলছে, লিখে দেখো। আপাত মানে হচ্ছে, আপাত মানে মনে হওয়া, আপাত মানে মনে হওয়া। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলেই আমাদের মনে হয় প্রতিদিন সূর্য পূর্বে উদিত হচ্ছে এবং তারপর মাথার উপর দিয়ে আবার পশ্চিমে অস্ত যাচ্ছে। ওকে, রোজ এই যে সূর্যের পূর্ব দিকে উদয় হচ্ছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এই যে গতিটা মানে পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে, এই যে পার ডের একটা যে গতিটাকে আমরা মনে করি যে সূর্যের আপাত দৈনিক গতি। ওকে, বা দৈনিক আপাত গতি। ওকে, এরপর চলে আসো নেক্সট যে প্রশ্ন দেখো, 6-2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি, মানে বায়ু দূষণ কমা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখো প্রথম দিয়েছে, দেখো নিয়ন্ত্রণ উপায়গুলো বা করতে কী করে, দেখো একদম দেখো 1981 সালে বা খ্রিস্টাব্দে প্রণীত কেন্দ্রীয় বায়ু দূষণ আইন কঠোরভাবে মেনে চলতে হবে। শিল্পকেন্দ্র গ্যাস ও ধোঁয়া পরিশ্রুত করে বায়ু পরিশোধক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অচিরাচরিত বা অপচিত শক্তি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ারভাটা শক্তি, এই ধরনের শক্তি কিন্তু ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। ওকে, এবার সালফার ও সীসাবিহীন বিশুদ্ধ জ্বালানি ব্যবহার করতে হবে। ঢাকনাওয়ালা আবর্জনার পাত্র ব্যবহার করতে হবে। বনভূমি সংরক্ষণ এবং বনসৃজন করতে হবে, খুব ইম্পর্টেন্ট, বনসৃজন করতে হবে বা বনভূমি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ গাছ কাটা কিন্তু যাবে না, গাছ কাটা একদমই যাবে না, গাছ কাটার পরিবর্তে গাছ লাগাতে হবে, অর্থাৎ বনসৃজন করতে হবে। ওকে, এরপরে দেখো ধূমপান বিরোধী প্রচার করতে হবে। লোকালয় থেকে দূরে শিল্প স্থাপন করতে হবে, যেখানে শহর এলাকা আছে সেখানে কিন্তু শিল্প স্থাপন করা যাবে না, সেখান থেকে দূরে সেখানে কিন্তু শিল্প স্থাপন করতে হবে, মানে লোকালয় থেকে দূরে, শহর থেকে দূরে। এরপরে নেক্সট যেটা পাচ্ছি দেখো, দূষণকারী ইঞ্জিনযুক্ত যানবাহন ব্যবহার করতে হবে। যে সমস্ত ইঞ্জিনগুলো দূষণযুক্ত সেই সমস্ত যানবাহনকে ব্যবহার করতে হবে। ওকে, এরপর চলে আসো নেক্সট যে প্রশ্ন, এরপর যে প্রশ্ন আছে যে ভারতের আচ্ছা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন ছিল আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। আমি লিখে দিচ্ছি এখানটাতে যে এর পরের যে প্রশ্ন 6-এর দাগের 3-এরটা আবহাওয়া জলবায়ুর পার্থক্য। ওকে, আবহাওয়া ও জলবায়ু পার্থক্য এই যে প্রশ্নটা দিয়েছে, এইটা কিন্তু তোমাদের আমি স্টার প্রশ্ন দিচ্ছি এবং এটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক। এই প্রশ্নটা বারবার হয়েছে তোমার সেকেন্ড ইউনিট টেস্টে, এই প্রশ্নটা বেশিরভাগ স্কুলে পড়েছে, আমার কাছে যারা অফলাইনে পড়ে তাদের স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসছে। ওকে, দুখানা স্কুলের ছেলেমেয়েরা অফলাইনে পড়ে, তারা কিন্তু দুখানা স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসছে। ওকে, তো আমি আশা করি এই প্রশ্নটা সেকেন্ড ইউনিট টেস্টে অনেক স্কুলে এসছে এবং থার্ড ইউনিট টেস্টেও কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। তো এইটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, আর এই হোমওয়ার্কগুলো করে আমাকে সরাসরি এই নাম্বারে পাঠাবে 90 93 15 34 24, মুখস্থ করবে, এই নাম্বারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, মুখস্থ করে লিখে খাতাটা এই নাম্বারে পাঠিয়ে দেবে, যদি কোনো পয়েন্ট মিস্টেকে বানানোটা দেখে নেবো। ওকে, এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। দেখো মৌসুমী জলবায়ুটা মেনলি কী হয়, যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতুচক্র, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, শীতকাল। হ্যাঁ, এই 4টি ঋতু মোটামুটি সারা বছর চক্রাকারে আবর্তিত হয়। গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এবং আর্দ্রতা, এবং শীতকালে শুষ্ক এবং শীতল থাকে। গ্রীষ্মকালে বা বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং শীতকালে প্রচুর শুষ্ক এবং শীতল থাকে, বৃষ্টিপাত হয় না বলে চলে। ঠিক আছে, এবার দেখো গ্রীষ্মকাল ও শীতকাল সম্পূর্ণ বিপরীতমুখী সাময়িক বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং শীতকালে সেটা হয়ে যায় গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এরপর দেখো মৌসুমী বায়ু অনিশ্চিত, অর্থাৎ মৌসুমের আগমন এবং প্রত্যাবর্তনের কারণে অনিয়মিত অপরিমিত বৃষ্টিপাতের অসম বন্টন, এটা কিন্তু লক্ষ্য করা যায়। কখনো কখনো অতিবৃষ্টি হয় এবং কখনো কখনো অনাবৃষ্টি হয়। যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে বন্যা ঘটে, যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে খরা হয়। ওকে, এবার দেখো এখানে দেখো কি দিয়েছে, মৌসুমী বায়ুর সঙ্গে লু আদি প্রভৃতি স্থানীয় বায়ুর সম্পর্ক রয়েছে। ওকে, এরপরে যে প্রশ্ন ছিল দেখো, এর একটা পরের প্রশ্ন লাস্ট 7-এর দাগের 1-এরটা ছিল দেখো, যে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। এই দেখো পৃথিবীর তাপমণ্ডল চিত্র দেখো, এই যে পৃথিবীর তাপমণ্ডল, একদম দক্ষিণ দিকে দেখো হিমমণ্ডল, একদম দিকে রয়েছে হিমমণ্ডল, উপরে শত উপরে নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এইখানে হচ্ছে নিরক্ষরেখার উপকে উষ্ণমণ্ডল বলবো। ওকে, এ হচ্ছে মেন তাপমণ্ডলের চিত্র। এরপরে দেখো বায়ুমণ্ডল, এরপরের যে প্রশ্নটা ছিল, পরের প্রশ্ন ছিল যে
আমাদের চারপাশের বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়? এই প্রশ্নটা কিন্তু এর আগের মানে ক্লাস স্কুল 4-তেও কিন্তু এই প্রশ্নটা ছিল। আমি সেখানে একরকম উত্তর দিয়েছিলাম। এখানে দেখো এই বইটা দেখো এইখানে কিন্তু উত্তর খুব ভালো করে দেওয়া আছে। যুধিষ্ঠিরের বই, খুব ভালো বই এটা। এইখানে দেখো 4টে দিয়েছে, মানে আরও অনেকগুলো আছে, আমি 4টে দেখতে পাচ্ছি। বিকিরণ মানে কি? কোনো মাধ্যম ছাড়া তাপের এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হওয়াকে বিকিরণ পদ্ধতি বলে। ওকে। 2 হচ্ছে পরিবহন, পাশাপাশি অনুরূপ স্পর্শের মাধ্যমে উষ্ণতা সঞ্চালন প্রক্রিয়াকে পরিবহন বলে। ওকে। পরিচলন, বায়ুর উলম্ব স্থানান্তর দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন বলে। এছাড়াও আছে অ্যাডভোকেশন, ভূপৃষ্ঠের সমান্তরাল অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে অ্যাডভোকেশন বলে। ওকে। এরপরে নেক্সট যে প্রশ্ন, পরের যে প্রশ্নটা আছে, বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। ওকে। দেখো ফলাফল, দেখো একদম একের দাগে দেখো রয়েছে, একের দাগে রয়েছে। দেখো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড জলীয় বাষ্প গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে ওজোন স্তরের ক্ষতির মাধ্যমে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করছে। দ্বিতীয় পয়েন্টটা কী দিয়েছে দেখো, বায়ু দূষণের কারণে কীটপতঙ্গের জীবন সংখ্যা বৃদ্ধি, কৃষি ফসলের উৎপাদন এবং স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি হ্রাস, গাছের ক্লোরোসিস এবং নেফ্রোসিস রোগ ইত্যাদি কৃষিক্ষেত্রে সমস্যা করছে। বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। ওকে। জল ও মাটি দূষিত করছে, ফলে পানীয় জলের সমস্যা এবং কৃষিক্ষেত্রের উর্বরতা হ্রাস করছে। 4 নম্বর পয়েন্ট দেখো, বায়ু দূষণের ফলে বায়ুতে মিশ্রিত ধূলিকণা, গ্যাস ও ধোঁয়াশা বৃদ্ধির কারণে সর্দি, কাশি, হাঁচি এবং শ্বাসকষ্টের প্রকোপ প্রবল বৃদ্ধি পাচ্ছে। 5 নম্বর দেখো, কৃষিজ ফসলের উৎপাদন কমে যাচ্ছে। 6 নম্বর দেখো, গ্রিনহাউস গ্যাসের আধিক্য হয়, ফলে পরিবেশের উষ্ণতা বাড়ে, পাখি সহ অন্যান্য জীবজন্তুর অপমৃত্যু ঘটে। ওকে। এরপরে চলে আসো নেক্সট, এরপরে লাস্ট যে প্রশ্নটা রয়েছে এই চ্যাপ্টার, যে ভারতে 2টি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো, আর ধান চাষের জন্য কী ধরনের জলবায়ু মৃত্তিকা প্রয়োজন। দেখো এই উত্তরটা ছোট করে লেখা যায়, কিন্তু আমি একটু ভালো করে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। ওকে। কেন করে দিচ্ছি? কারণ যাতে এর থেকে যদি কোনো প্রশ্ন পড়ে তাও তোমরা কেন লিখতে পারো, বা তোমরা যদি ট্যালেন্ট টেস্ট পরীক্ষা দাও বা কোনো এক্সাম দিতে বসো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অনেক সময় চলে আসে বা শিখে রাখতে পারো। দেখো ভারতে ধান উৎপাদকের প্রধান রাজ্যগুলির মধ্যে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ধান উৎপাদক হয়, অর্থাৎ প্রথম রাজ্য। ওকে। পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো জেলা রয়েছে, যেগুলো প্রধান জেলা, মানে যেখানে পশ্চিমবঙ্গে তো অনেক জেলা রয়েছে, তাদের মধ্যে বর্ধমান সব থেকে বেশি ধান উৎপন্ন হয়। তারপরে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ইত্যাদি। এবার দেখো যারা আমার এই ভিডিও দেখছো, ওকে, তাদের যদি এই জেলার মধ্যে ঘর হয় তাহলে আমাকে কমেন্টস করে বলো যে স্যার আমার এই জেলার মধ্যে ঘর আছে। ওকে। যেমন আমার হচ্ছে হাওড়া জেলার মধ্যে ঘর, আমার হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে আরও গ্রামের দিকে আমার বাড়ি। ওকে। আর তোমাদের যদি এরকম জেলার মধ্যে যদি ঘর হয় আমাকে কমেন্টস করে জানাবে। ওকে। এবার দেখো মনে রাখতে হবে কি, বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। এটা মেনলি বর্ধমানকে দুটো ভাগ করাই, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমানকে মেনলি হচ্ছে তা পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে, বর্ধমানকে বললেও অসুবিধা নেই, বর্ধমানকে হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। এবার ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে দ্বিতীয় ধান উৎপাদক অঞ্চল বা অঞ্চলের রাজ্য, দ্বিতীয় ধান উৎপাদক রাজ্য। আর 3 নম্বর হচ্ছে পাঞ্জাব হচ্ছে তৃতীয়, পুরো ভারতবর্ষের মধ্যে তৃতীয় ধান উৎপাদক রাজ্য হচ্ছে পাঞ্জাব। ওকে। এবার চলে আসো ধান চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন। জলবায়ু যদি পড়ে, জলবায়ুর মধ্যে কী পড়তে পারে? উষ্ণতা আসবে, বৃষ্টিপাত আসবে, আর্দ্রতা আসবে, সবে কিন্তু জলবায়ুর মধ্যে পড়ে যাবে। এবার জলবায়ু কেমন প্রয়োজন? জলবায়ুর মধ্যে দেখো প্রথমে হচ্ছে উষ্ণতা কেমন প্রয়োজন? 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উষ্ণতা প্রয়োজন। বৃষ্টিপাত কেমন প্রয়োজন? গড়ে 100 থেকে 200 সেন্টিগ্রেড। মনে রাখতে হবে ধান চাষ করতে প্রচুর জল এর প্রয়োজন, তাই একে তৃষ্ণার্ত ফসল বলে। ধান চাষ করতে গেলে কিন্তু প্রচুর জলের প্রয়োজন, তাই একে তৃষ্ণার্ত ফসল বলে। এবার চলে আসো আর্দ্রতা। চারা গাছ বাড়ার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে, এবং তবে কাটার সময় শুষ্ক আর্দ্রতা কিন্তু দরকার। এবার চলে আসছে মৃত্তিকা মানে মাটি কেমন প্রয়োজন। নদী পার উপত্যকার উর্বর পলি মাটিতে ধানের ফসল ভালো হয়, দোআঁশ, এঁটেল, পলি মাটিতে ধান ভালো জন্মায়। ওকে। তাহলে আমাদের 5 নম্বর যে স্কুল ছিল বীরভূম জেলা স্কুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইরকম পরপর ভিডিও পাওয়ার জন্যে এবং হোমওয়ার্কগুলো পাই টু পাই পাওয়ার জন্যে এবং পরপর পড়া সমস্ত ক্লাসের
পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।